বিজয় দিবসের মতোই হয়ে গেছে। শহীদ দিবস তো নয়, এটা 2011 পর থেকে এটা বিজয় দিবস হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে নিয়ে আমার কোনো তার বিরোধী নেত্রী হিসাবে তার যে জায়গাটা, সেটা নিয়ে আমার কোনো কিছু অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমি করব না। আমরা কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু পুরোপুরি মমতা ব্যানার্জির পাশে থেকে পুরো দক্ষিণবঙ্গে কংগ্রেসটাকে উঠিয়ে দিয়ে তাকে জেতানোর জন্য, তাকে মুখ্যমন্ত্রী করার জন্য আমরা যা করার করেছিলাম। বাংলার রাজনীতিতে এরকমভাবে একটা জোট করে যখন সরকার করা হলো, বামফ্রন্টকে হারানো হলো, তাহলে মমতা ব্যানার্জি কী কারণে, তখন তো মোদি নেই, তাহলে কী কারণে কংগ্রেসকে ভাঙলেন? এটার কোনো সদুত্তর আছে? সেদিন কিন্তু কেউ এই প্রশ্নটা করেনি কেন বামফ্রন্টের অনেক কমিউনিস্ট মাইন্ডের লোকেরা, ইন্টেলেকচুয়ালরা যে আপনাদের সঙ্গে আসছে, সেগুলো নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করেনি। নাথিং ইজ পার্মানেন্ট ইন পলিটিক্স। সাল 1993, 21শে জুলাই মহাকরণ অভিযানে 13 জন কংগ্রেস কর্মীর খুন, আর বর্তমানে তার শহীদ দিবস হিসেবে পালন করা হয়। এবছরও শহীদ দিবস পালন হলো। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা রোহন মিত্র। রোহনদা, এবারে শহীদ দিবস পালন করা হলো এবং কংগ্রেসের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে এখন যেভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে শহীদ দিবস পালন করে থাকে, জাঁকজমকভাবে পালন করে থাকে, সেদিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে কংগ্রেস, পালনের দিক দিয়ে, সেই রকম জাঁকজমকভাবে পালনের দিক দিয়ে। আপনারা বারবার অভিযোগ করেছেন যে কোথাও এই শহীদ দিবস, যেটা কংগ্রেসের কর্মসূচি ছিল, কংগ্রেস কর্মীরা খুন হয়েছে, সেখানে হাইজ্যাক করা হয়েছে এই শহীদ দিবস। এখানে কি কোথাও কংগ্রেস কর্মীদের দায় নেই? কোথাও মনে হয় না? কোনো কিছুর ক্রিটিসাইজ করার আগে নিজের যেটা ভুল সেটা তো স্বীকার করতেই হবে। ভুল বলতে কথাটা ঠিক নয়। দেখুন, 1993 সালে তখন নরসিংহ রাওয়ের গভর্নমেন্ট, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময় সেই গভর্নমেন্টেরই একটা পার্ট ছিল। এটা ভুলে যাওয়া চলবে না যে ওই সময় নরসিংহ রাওয়ের গভর্নমেন্টটা কিন্তু ফুল মেজরিটির গভর্নমেন্ট ছিল না, এবং লেফট ফ্রন্টের একটা বাইরে থেকে সাপোর্ট ছিল গভর্নমেন্টের উপরে। যে প্রোগ্রামটায় মমতা ব্যানার্জি খুব তাড়াতাড়ি উনি আঘাত পান এবং তিনি সরে যেতে বাধ্য হন। প্রোগ্রামটা বেশিটা লিড করছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী। তো বিভিন্ন রকম জিনিস এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন, বাট যে লোকগুলো মারা গেছিল তারা তো জানতো না যে কিছু সাল পরে একটা কংগ্রেস থাকবে না এবং অন্য একটা পার্টি হবে, এবং তারা যে পার্টিটার জন্য, যে সিম্বলটার জন্য, যে নেতৃত্বের জন্য এই কাজটা করছেন, তাদের নামে অন্য পার্টি হয়ে গিয়ে একটা আজকে যে বিজয় দিবসের মতোই হয়ে গেছে। শহীদ দিবস তো নয়, এটা 2011 পর থেকে এটা বিজয় দিবস হয়ে গেছে। উনি 21শে জুলাই পালন করবে, সেটা তার ব্যাপার, সেটা তৃণমূলের ব্যাপার। আমি ওটাকে কিছু মনে করি না। কেন, আমি যেটুকু জানি যেটা কংগ্রেসের কাছে, যুব কংগ্রেসের কাছে এটা শহীদ দিবস, দুঃখের দিন। এখানে আমরা কোনো রকম আমাদের যে জিনিসটা আমরা করি, যে প্রোগ্রামগুলো আমরা করি, সেটা আমরা তাদের যারা মারা গেছেন তাদেরকে মনে রেখে তাদের তাদের জন্য দুঃখ প্রকাশ করি যে আমরা তাদেরকে বাঁচাতে পারিনি। আর তৃণমূলের যে প্রোগ্রামটা হয়ে গেছে 2011 পর থেকে, এটা তাদের বিজয় উৎসব হয়ে গেছে। এরপরে আপনারা দেখেছেন বিভিন্ন টলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরা আসেন, তাদের কি পরিচয় তারা, আমি কালকেই দেখছিলাম 21শে জুলাই এই বছরের যেটা দেখলাম, কয়েকজন সিনেমা আর্টিস্ট যারা 2021 সালে বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন, তারা আজকে আবার এই স্টেজে যাচ্ছেন। তো 1993 সালে যে মহাকরণ অভিযান নিয়ে যার জন্য এত সব কিছু শোনা যাচ্ছিল নাকি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, টার্গেট করা হয়েছিল নেত্রীকেই, এইরকম শোনা যাচ্ছিল। এটা কি সত্যি? আপনার তরফ দেখুন, আমি তখন 8 বছর বয়স, 9 বছর বয়স, আমি কি করে বলবো কি হয়েছিল কি না। কেন, দেখুন এই ঘটনাগুলো আজকেও আমরা যখন আজকে দেখুন লালবাজার অভিযান যখন আমরা করলাম, কয়েকটা ঘটনা ঘটেছিল, আজকে ফটো ছিল বলে অনেক রকমের কিছু বেরোয়। মমতা ব্যানার্জিকে নিয়ে আমার কোনো তার বিরোধী নেত্রী হিসাবে তার যে জায়গাটা, সেটা নিয়ে আমার কোনো কিছু অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমি করব না। ইতিহাসের জায়গায় তিনি যদি কিছু না করে থাকতেন, তাহলে আজকে এত বড় জায়গায় তিনি পৌঁছাতেন না। তিনি ভারতবর্ষের রাজনীতির একটা ফ্যাক্টর, এটা কোনো ডাউটই নেই। মমতা ব্যানার্জি যে স্টেজে যে বক্তৃতাটা দিয়েছিলেন এইবার 21শে জুলাইয়ে, তিনি বিজেপিকে টার্গেট করেছিলেন, তিনি সিপিএমকে টার্গেট করেছিলেন। 2011-তে কিন্তু কংগ্রেসের সাপোর্টে, দেখুন কংগ্রেসের কি ছিল, কংগ্রেস 2009 সাল থেকে কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জির জোট হয়েছিল। আমাদের সর্বভারতীয় নেত্রী সেই সময় সোনিয়া গান্ধী কি বলেছিলেন, যে আমরা বামফ্রন্ট সরকারকে হারাবো। আমরা কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু পুরোপুরি মমতা ব্যানার্জির পাশে থেকে
পুরো দক্ষিণবঙ্গে কংগ্রেসটাকে মানে উঠিয়ে দিয়ে তাকে জেতানোর জন্য, তাকে মুখ্যমন্ত্রী করার জন্য আমরা যা করার করেছিলাম। তিনি যখন বলেন যে তিনি কংগ্রেসকে ছাড়লেন, কংগ্রেস কিন্তু তার সঙ্গে ছিল এবং বামফ্রন্টের বিরুদ্ধে লড়ছিল, তিনি কংগ্রেসকে ছেড়ে কংগ্রেসকে একা ফেলে দিলেন। তো 2014 সালে যখন লোকসভা ইলেকশনটা হলো, কংগ্রেস কিন্তু একাই লড়েছিল। আপনি দেখবেন 2014 থেকে 2012 পর থেকেই ধরে নিন, এক এক করে যারা 2011-তে জোট সরকারের কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন তাদেরকে তিনি বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করলেন, বিভিন্ন রকমের লোভ দিলেন। লোভটাও আমি লোকাবো না, লোভ নিশ্চয়ই দিয়েছেন, কিছু লোকের ওপরে চাপ সৃষ্টি করেছেন, কিছু লোককে মানে লোভ দিয়েছেন, তারা সেটাও গ্রহণও করেছেন। কিন্তু তিনি কংগ্রেস পার্টিটাকে ভাঙতে শুরু করলেন। বাংলার রাজনীতিতে এরকমভাবে একটা জোট করে যখন সরকার করা হলো, বামফ্রন্টকে হারানো হলো, তাহলে মমতা ব্যানার্জি কী কারণে, তখন তো মোদি নেই, তাহলে কী কারণে কংগ্রেসকে ভাঙলেন? এটার কোনো সদুত্তর আছে? আজকে আমি যদি আপনার ঘরটাকে ভাঙি, তাহলে আপনি কি তাহলে আমাকে তারপরেও আমাকে ভালোবাসবেন, আমাকে মেনে নেবেন? 1993 সালের যদি ঘটনায় আমরা আসি, তখন বাম আমল চলছে, কংগ্রেসের কর্মী 13 জন খুন হলো, কিন্তু তার 30 বছর পর আমরা দেখতে পাচ্ছি বাম কংগ্রেস জোট এক মঞ্চে। কর্মী হিসেবে অস্বস্তি লাগে না এটা? এটা দুটো পার্টির দুটো মানে আমরা পার্টি চেঞ্জ করিনি। যদি বামফ্রন্ট থেকে সিপিএম থেকে লোক যদি তৃণমূলে জয়েন করে, যারা বামফ্রন্টের সরকারের সময় বামফ্রন্টের ওই সরকারের সঙ্গে যুক্ত ছিল, সেটা তৃণমূলের লজ্জা লাগে না। কিন্তু আমরা যদি নিজেদেরকে বাঁচানোর জন্য 2014 পর থেকে যখন আমরা দেখলাম যে ভারতবর্ষে একটা বিজেপির সরকার এসে গেছে এবং একটা ধর্ম নিয়ে রাজনীতি শুরু হলো, আমাদেরকে যাদেরকে আমরা সরকারে নিয়ে আসলাম 2011-তে, 2009-এ, তারা আমাদেরকে ছেড়ে চলে গেল এবং আমাদেরকে মানে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা তো বিজেপির সঙ্গে যেতে পারবো না, কেন আমাদের আইডিওলজি এবং ধর্মনিরপেক্ষ যে রাজনীতি আমরা করি। তো আমাদের কি দরকার ছিল? আপনার মনে আছে 2011 সালের ইলেকশনে 2009-এ এসইউসিআইও কিন্তু আমাদের এই জোটের মানে কংগ্রেস তৃণমূল জোটের পক্ষে কিন্তু এসইউসিআইও ছিল। অনেক বামফ্রন্টি যারা ওই সময় 34 বছরের মানে সিপিএমের সরকারটাকে ফেলতে চেয়েছিল, তারাও কিন্তু আমাদের সঙ্গে এসছিল। সেদিন কিন্তু কেউ এই প্রশ্নটা করেনি কেন বামফ্রন্টের অনেক মানে কমিউনিস্ট মাইন্ডের লোকেরা, ইন্টেলেকচুয়ালরা যে আপনাদের সঙ্গে আসছে, সেগুলো নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করেনি। 2014 পরে যখন নরেন্দ্র মোদী আসলো, আমরা দেখলাম যে বাংলায় বিজেপিকে স্টপ করার জন্য বিরোধী স্পেসটাকে, যেখানে ধর্মনিরপেক্ষ মানুষ যারা তৃণমূলের বিরুদ্ধে আছে তাদেরকে এক জায়গায় করার জন্য আমরা এক জায়গায় এসেছি। আপনাকে আরেকটা কথা আমি বলতে চাই, আজকে আপনাদের ওমপ্রকাশ মিশ্রর কথা আপনাদের নিশ্চয়ই জানা আছে। আপনি 2016-র আগে থেকে একটু যে রিসার্চটা করলে দেখবেন, ওয়ান অফ দ্য মেন আর্কিটেক্টস এই স্ট্র্যাটেজিটা লেফট ফ্রন্টের সঙ্গে যাওয়া, এটা কিন্তু কোনো মানে বিশেষ ব্যক্তি আমি বলবো না, যে কংগ্রেসের অধীরবাবু হোক বা আমার বাবা হোক বা ওই সময় মানস ভূঁইয়া হোক, প্রদীপ ভট্টাচার্য হোক, অমিতাভ চক্রবর্তী হোক, আজকে শুভঙ্কর সরকার হোক, দীপা দাসমুন্সী হোক, কেউ কিন্তু বলেনি যে আমরা বামফ্রন্টের সঙ্গে যেতে চাই। এই আর্কিটেক্টটা ছিল ওমপ্রকাশ মিশ্র। তিনি একটা স্ট্র্যাটেজি করেছিলেন যে এই ভোটটাকে যদি এক জায়গায় আসে, তাহলে আমরা একটা ভালো কাউন্টার দিতে পারবো এবং বিরোধী স্পেসটা আমাদের থাকবে, বিজেপিকে আটকানো যাবে। আজকে ওমপ্রকাশ মিশ্র কিন্তু তৃণমূলে গেছেন। তো মমতা ব্যানার্জি তাকে তো প্রশ্নটা করলো না, কেন তুমি সিপিএমের সঙ্গে সেই সময় এই বুদ্ধিটা কেন তুমি এনেছিলে? তো প্রশ্নগুলো হলো, দেখুন আপনি বললেন নাথিং ইজ পার্মানেন্ট ইন পলিটিক্স, তাহলে 1998 সালে মমতা ব্যানার্জি তার নিজের পলিটিক্যাল স্বার্থের জন্য, রাজনৈতিক সাফল্যের জন্য যদি বিজেপির হাত ধরতে পারে, তাহলে 2011-র পরে যখন কংগ্রেস তৃণমূলকে হেল্প করে পুরোপুরি বিট্রেড হয়ে গেল, তাহলে আগামী দিনে আমরা নিজেদেরকে বাঁচাতে এবং বাংলাকে বাঁচাতে আমরা কার সঙ্গে কি করব সেটা তো আমাদের ব্যাপার। 2011-র ইলেকশন শেষ হয়ে গেছে, 2016-র ইলেকশন কিন্তু 34 বছরের জন্য হয়নি, তখন হয়েছিল 2011 থেকে 16-তে। আমাদের পার্টি ভাঙলো কেন মমতা ব্যানার্জি? আমাদের এমএলএদেরকে ভয় দেখিয়ে নিয়ে গেল কেন? আমাদের পঞ্চায়েত, আমাদের জেলা পরিষদগুলোকে ভাঙলো কেন? এইগুলোর বিরুদ্ধে আপনারা দেখেছেন তখন, তার আগে 2014 সাল থেকে সারদা, রোজ ভ্যালি, যে স্ক্যামগুলো হচ্ছিল, এগুলোতে তো তৃণমূলের যে আজকে বিশিষ্ট মুখপাত্র আছেন, তার মুখ থেকেই তো আপনি জানতে পেরেছিলেন যে কে এটার মধ্যে ইনভলভড আছে। তো সেইগুলোর বিরুদ্ধে যদি আমরা 2016-তে জোট করে থাকি, সেটা আমাদের কোনো অন্যায় নয়। শুনলাম আমরা রোহনদার কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান।
বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan